নমস্কার, আমি বিশ্বজিৎ পান্ডা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই শোয়ে আমাদের সহযোগী আয়োজক হিসেবে আছেন বীরপাড়া কলেজের সমাজতত্ত্ব বিভাগ। আমি সমাজতত্ত্ব বিভাগ বীরপাড়া কলেজ এবং এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন বেলুড়ের পক্ষ থেকে আজকে আমাদের অতিথি গৌতম হালদার, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। গৌতম দা, আপনাকে স্বাগত। আজকে আপনারা দেখেছেন আজকে বলার বিষয় গৌতম দা বলবেন, আমার আলাদা করে বলার কিছু নেই এবং গৌতম হালদার এই নামটাই যথেষ্ট। আলাদা করে আমি কোনো রকম পরিচয় করাবো না, আলাদা করে শব্দ প্রয়োগ করা মানেই বাহুল্য হবে। এবং আপনারা জানেন যারা বাংলা নাটকের দর্শক, বাংলা থিয়েটারের দর্শক, গৌতম দা এখনো পর্যন্ত যে কটা নাট্য প্রযোজনা এবং অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন প্রায় সবকটি, প্রায় শব্দটা বলাও বোধহয় ঠিক হবে না, সবকটি নাট্যে প্রয়োগের আগে তা ছিল সাহিত্য, কোনো বিখ্যাত সাহিত্য থেকে। সে আমাদের দেশীয় সাহিত্য হতে পারে, বাংলা সাহিত্য, ভারতীয় সাহিত্য বা পাশ্চাত্যের অন্য কোনো সাহিত্য থেকে যে নাটকগুলো প্রযোজনা করেছেন, অভিনয় করেছেন গৌতম দা, তা নিয়ে আজকের বিষয়, সাহিত্য থেকে নাট্যে প্রয়োগ। এই বিষয়ে বলবেন গৌতম দা। আমি শুধু নাটক এবং সাহিত্য এই সম্পর্কে আমার মনের মধ্যে যে দু একটা ভাবনা এবং প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলো তুলে ধরবো, সেইটুকু ধরিয়ে দেবো, তারপর যা বলার বলবেন। গৌতম দা, আমার প্রথম জানতে ইচ্ছে করছে, আপনি এরকম একটা বিষয় ঠিক করেছেন, এই বিষয়টা আপনি আমাদের দিয়েছেন, সাহিত্য থেকে নাট্যে প্রয়োগ। নাট্য কি সাহিত্য নয়? এ তো সবাই জানে, কি উত্তর দেবো? নাটক যে বড় সাহিত্য সবাই জানে। এটা বলার কারণটা হচ্ছে এই নাটক হিসেবে যেগুলো লেখা আছে নাটক ফর্মে, সেগুলো ছাড়াও সাহিত্যের অন্য যে ফর্ম, গল্প, উপন্যাস, কবিতা, গান, এই প্রবন্ধ, সবকিছু থেকেই নাটক তৈরি হবার প্রক্রিয়া আছে বহু বছর ধরে আর কি। এই নয় যে এটা নতুন আর কি। আর তাই যদি হয় তাহলে একটা সাহিত্য থেকে সিনেমা কি করে হয়? আর সেই সিনেমা লোকে গিয়ে দেখে, তেমনি নাটকও গিয়ে দেখে। সেই জন্যই সাহিত্য কথাটা বলা, মানে শুধু নাটক নয়, নাটক ছাড়া আরো অনেক কিছু আছে। সেই জায়গা থেকে কিভাবে থিয়েটার তৈরি হয় করা যায় আর কি। তো সেইটা নিয়ে বহু বছর ধরে আর কি, মানে প্রায় শুরু থেকে নানা রকম চেষ্টা ছিল আমার, সেই জন্য এই কথাটা বলা। আমি আপনার যে প্রযোজনাগুলোর কয়েকটা কথা বলি, যেগুলোর মূলত আগে সাহিত্য ছিল, সেখান থেকে আপনি নাট্যে প্রয়োগ করেছেন। যেমন গল্প উপন্যাস থেকে তারাশঙ্করের ডাইনি থেকে চোখ গেল, বা মুন্সী প্রেমচাঁদের গল্প বর্দা, কৃষ্ণেন্দুর জাল, এটা একটা প্রকরণ। এগুলো সব মূলত গল্প, উপন্যাস, আখ্যান থেকে নাট্যে প্রয়োগ হচ্ছে। আবার অসামান্য সেই প্রযোজনা মেঘনাদ বধ কাব্য থেকে, মহাকাব্য থেকে নাট্য। আবার নকশিকাঁথার মাঠ, সোজানবাদিয়ার ঘাট, এগুলোর সঙ্গে আপনি যুক্ত ছিলেন, যেটা মূলত কাব্য, মহাকাব্য নয়। যারা বৃষ্টিতে ভিজেছিল, জয় গোস্বামী। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, সেটা কাব্য উপন্যাস, যারা বৃষ্টিতে ভিজেছিল, বা গীতিকা, ময়মনসিংহ গীতিকার মুখপালা আপনি করছেন। আমি একটু আগে আপনি যেটা বলছিলেন যে আমি নাটকের ব্যাপারটা বাদ দিলাম, মানে বলতে চাইছি যে ইংরেজি নাটক বা সংস্কৃত নাটক, এই প্রসঙ্গটা যদি বাদ দিই, এই যে প্রকরণগুলো, গল্প থেকে নাটক, মহাকাব্য থেকে নাটক, কাব্য থেকে নাটক, এইগুলোর নাট্য প্রযোজনার ক্ষেত্রে যখন আপনি নাট্য সংরূপের বদল ঘটাচ্ছেন, প্রকরণগত বদল ঘটাচ্ছেন, এগুলোর মধ্যে স্বাতন্ত্র্য বা পার্থক্য আপনি কিভাবে চিহ্নিত করতেন? এটা এইভাবে বোঝার চেষ্টা করেছিলাম আর কি শুরু থেকেই, যে নাটক কি, বা নাটকীয় ধর্ম বা নাট্য ধর্ম কোথায় লুকিয়ে থাকে একটা সাহিত্যের মধ্যে। বা যদি আমি অভিনয় থেকেও দেখি, তাহলে অভিনয়ের ভেতরে নাটকীয়তা কি সেটা তো বুঝতেই হয় অভিনয় করতে গেলে, বা নাটক কাকে বলে। এই বেসিক প্রশ্নগুলো, একেবারে গোড়ার প্রশ্নগুলো যদি মনের ভেতরে ঘুরপাক না খায়, তাহলে শেষ অবধি নাটকও করা মুশকিল হয়, করা যায় না বলে মনে হয়। আবার
অভিনয়ও করা যায় না। তো সেই জন্য ওইগুলো বোঝার চেষ্টা করেছি আর কি শুরু থেকে। এবারে সেটা কিভাবে, সেটা তো একটা দীর্ঘ চর্চা প্রসেস আর কি। তো এই খুঁজতে 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 যাওয়া। যদি আমি একটা সহজ কথা বলি, কোনো বর্ণনা হচ্ছে ন্যারেটিভ। এবার সাধারণভাবে আমরা কি দেখি? সাধারণভাবে দেখি একটা নাটকে লেখা আছে, যেভাবে লেখা থাকে, বিশ্বের বড় বড় নাটকগুলির কথা যদি ভাবি, তাহলে বিভিন্ন চরিত্র বিভিন্ন কথা বলে, সে কথাগুলোই শুধু লেখা থাকে, যাকে আমরা বলি ডায়ালগ বা সংলাপ। তা সেই সংলাপগুলো লেখা থাকে বড় নাটকের ক্ষেত্রে, বেশিরভাগ নাটকের ক্ষেত্রে। আবার কিছু আধুনিক নাটকের ক্ষেত্রে তারপরে যেমন সেখানে ওই ন্যারেশন বলতে যেটা, সেটা এখানে ডেসক্রিপশন থাকে অনেক সময়, বা ডিরেকশন থাকে, যে এইভাবে মঞ্চটা হচ্ছে, এইভাবে কথা বলছে, অমুক ভাবে বলছেন, কিছু ডিরেকশনও থাকে। কিন্তু সে যে বিশ্বের যে সেরা যে নাটকগুলি বা আগের নাটকগুলি, তাদের প্রথম দিকে এই এই ডিরেকশনের কোনো জায়গাও থাকতো না, শুধুমাত্র সংলাপ পরপর পরপর আসছে। সংলাপের নানা রকম ধরন। এক একটা সময় ছিল যে একজন সংলাপ বলছে, এক পাতা দুই পাতা ধরে সংলাপ বলেই যাচ্ছে, এরকম আছে। আবার পরের দিকে হয়েছে যে ছোট ছোট সংলাপ, একজন একটা কথা বলছে, তার উত্তরে আরেকটা কথা, আরেকটা কথা, এই কথা বলতে হতে হতে ঘটনা তৈরি হচ্ছে। এটা হচ্ছে নাটকের ব্যাপার, নাটকের যে নাটক যেভাবে লেখা হয়। এবারে যদি গল্প উপন্যাস বা কবিতায় বা গানে যাই, তাহলে দেখা যাবে যে গল্প উপন্যাসে বর্ণনা অনেক বেশি থাকে। আহ একটা ইয়ের বর্ণনা, নানা রকম প্রকৃতির বর্ণনা, তার চরিত্রের মনের যে ভেতরে যে কথাগুলো ঘটছে সেইগুলো সম্পর্কে তার বিস্তারিত ব্যাখ্যা থাকে। এইভাবে একটা কথায় সেটা করতে করতে উপন্যাস বা গল্প এগোয়। কবিতায় আবার একেবারে অন্যরকম। কবিতায় খুব ছোট্ট কিছু লেখার ভেতরে অনেক কথা লুকিয়ে থাকে। তো তার ধরনগুলো আলাদা। গান যেমন কথা থেকে সুর, অনেক কথা থেকে তার 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 সেটা কিভাবে গাওয়া হবে তার সুরের দিকে আবার বেশি জোর থাকে। মানে কথার পরে সুর, মানে কবিতা বা সাহিত্যর থেকে বলছি তুলনায় সুরের একটা যোগ তৈরি হয়। এইবারে যে কথাটা, এই যে নাটকে যে পরপর সংলাপ লেখা থাকে, একজন অভিনেতার কাজ হচ্ছে, বা একজন নির্দেশক বা অভিনেতাই বলি, তাদের কাজ হচ্ছে সেই কথার ভেতরে কি লুকিয়ে আছে সেটাকে বার করা। লুকিয়ে আছে মানে কি? মানে কথাটা এরকম একটা কথা বললো যে, হ্যাঁ রে, এক গ্লাস জল দিবি। এটা খুব সাধারণ কথা। তার উত্তরে একজন বলল, নিজের জল নিজে গড়িয়ে খেতে খেতে পারছো না। এই দুটো কথা আছে। এইবারে এই যে এক গ্লাস জল দিবি, এইটা বলার পেছনে কি আছে, তার মনের ভাব কি আছে, বা তার সারাদিন কেমন কেটেছে, এইগুলো না লেখা নয়, লেখা থাকে না নাটকে, উপন্যাসে লেখা থাকে। তো যখন নাটক থেকে আমরা অভিনয় করি, তখন এইগুলো আমাদের কল্পনা করতে হয়। আর ওর ভেতরে কিছু ইঙ্গিত থাকে। আমি একেবারে নাটক যেভাবে লেখা হয় সেই কথা বলছি। ইঙ্গিত থাকে, সেই ইঙ্গিতে বুঝে নিতে হয়। বড় নাট্যকাররা সেই ইঙ্গিতগুলো রেখে যায় যে এই যে কথাটা বলছে, তখন তখন কিন্তু রাত্রির 2টো কি 3টে বাজে, আরে এক গ্লাস জল দিবি। অথবা সে হঠাৎ খুব কাশতে কাশতে, বা তার শরীর খারাপ হচ্ছে, বা তার মনটা খারাপ হয়েছে, এইগুলো লেখা নেই, কিন্তু ওগুলো তার ভেতরে লুকিয়ে থাকে, ইঙ্গিতে থাকে। ইঙ্গিতগুলো খুঁজে বার করতে হয় অভিনেতাদের বা নির্দেশককে। উপন্যাসে এই ইঙ্গিতগুলো স্পষ্ট থাকে, মানে আর ইঙ্গিত থাকে না, তখন সেগুলো একেবারে প্রকাশ পায়। যে বাইরের বৃষ্টি পড়ছে অঝোর ধারায়, আওয়াজ হচ্ছে টিনের চালে, ব্যাং ডাকছে, এই এই অবস্থায় যে যে কোনো একটি চরিত্র ঘরের ভিতরে বসে আছে ছোট্ট একটা টিমটিমে আলো জ্বালিয়ে, আর তার মনে পড়ছে আজ থেকে 20 বছর আগে তার মা মারা গিয়েছেন, তার কথা। এই যে একটা বর্ণনা হলো, এই বর্ণনাটা লেখা আছে সাহিত্যে। তারপরে সে হয়তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তো এইটা হচ্ছে গল্প।
উপন্যাস বা সাহিত্য। আবার এই রকম অবস্থাতে ধরুন একজন এই একই অবস্থা, এরকম বৃষ্টির একই অবস্থায় একজন গান গাইল। ধরুন সে বলল, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ यामिनी রে। আচ্ছা, এটা একটা গান, তো রবি ঠাকুরের বিখ্যাত গান। এইবারে এই যে মনের যে ভাবটা হলো একজনের, সেই ভাবটা গানে প্রকাশ পেল, লেখাতে প্রকাশ পেল, মানে গল্পে প্রকাশ পেল। আবার এই 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 বাদলা রাত্রিরে কোন একটা নাটকেও প্রকাশ পেতে পারে। অনেক নাটক আছে এরকম। এইবার কথাটা যেটা হচ্ছে, আমি এই তিনটাকে পরিষ্কার করে চিনলাম যে এই নাটক এইটা, গল্প এইটা, উপন্যাস এইটা, গান এইটা বা কবিতা এইটা। কিন্তু এর ভেতরে নাটকীয়তা কোথায় আছে? আমি যদি পৃথিবীর বড় নাটকগুলোর কথা ছেড়ে দিই, তাহলে দেখা যাবে যে সাধারণভাবে অনেক সময় নাটক বলতে যে নাটক লেখা হয়, আমি সাধারণভাবে বলছি, অনেক নাটক লেখা হয় যেটা আদৌ, মানে আমার ধারণায় অনেক সময় সাহিত্যের পর্যায়েই পড়ে না, বা সেই মানে সে উঠতেই পারে না হয়তো। তা সেক্ষেত্রে কেন বললাম কথাটা, কথাটা তখন এইটা মানে হচ্ছে এইরকম, কতগুলো সংলাপ পরপর লেখা আছে, কিন্তু সেই সংলাপের ভেতরে সত্যিকারের কোনো নাটকীয়তা নেই বা গভীরতা নেই, বা চরিত্রের বিশ্লেষণ নেই, বা তেমন কোনো গভীর ভাবও নেই যে এটা নাটক হয়ে উঠতে পারে। তা সেই জন্য নাটকের আঙ্গিকে লেখা আছে, কিন্তু সেই নাটকটা কখনো নাটক হয়ে উঠছে না, বা আমি বলতে পারি সাহিত্য হয়েও উঠছে না, এরকমও হয়। তা স্বভাবতই আমাকে চিনতে হবে ভালো নাটক কি, বা না, বা বা নাটক বলতে কি বুঝি আমরা। এটা বুঝতে পারলে তখন সুবিধা হয় যে আমি কিন্তু আমার কাজ, আমি আমার নিজের কাজ বলছি, যে আমি থিয়েটার করতে চাই, নাটক করতে চাই, তাহলে আমাকে আমাকে চুজ করতে হবে, আমাকে বুঝতে হবে যে এর ভেতরে নাটকীয়তা আছে। তা সেই সেই খোঁজাটা দরকার, এবং সেই দৃষ্টিশক্তি বাড়ানোর কাজটাও দরকার। তা সেই ক্ষেত্রে অনেক সময় এরকম হয়েছে যে আমার লিখিত নাট্য রূপ যেভাবে দেওয়া আছে সেগুলো আমার পছন্দ হয়, তখন আমি সেরা সাহিত্যের কাছে গিয়েছি, মানে নাটক ছাড়া অন্য সাহিত্যের কাছে। তো তখন মনে হয়েছে কোনো কোনো লেখা পড়ে, আরে বাবা, এর ভেতরে তো অসামান্য নাটকীয়তা আছে, নাটকের গুণ আছে। এই গুণগুলো কি, সেইটা খুঁজে বার করা বা সেইটা দেখতে পাওয়ার একটা আহ একটা প্রক্রিয়া থাকতে হয় মনের ভেতরে। তাহলে বোঝা যায় যে আমি এখান থেকে নাটক করতে পারবো কি পারবো না। আমি কিন্তু এই কথা বলছি না যে কোনো একটা উপন্যাস ধরে পরপর কতগুলো সংলাপ লিখে দিলেই সেটা নাটক হয়ে যাবে, তা বলছি না। কিন্তু নাটকীয়তা কোথায় লুকিয়ে আছে সেইটা ধরতে পারার একটা বড় কথা। ঠিক। আমি এটা না হয় বুঝলাম যে আপনি এটা সেরা সাহিত্যের কাছে গেলে মূলত আপনি সাহিত্য থেকে আখ্যান অংশটুকু নিলেন, কাহিনীটুকু নিলেন, তারপরে আপনি সেটাকে নাট্য প্রয়োগ করলেন, আঙ্গিকটা বদলে নিলেন। কিন্তু মেঘনাদ বধ কাব্যের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আপনি যেটা, সেখানে তো আলাদা করে নাট্য রূপ দেননি। আচ্ছা, আমি না একটা 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 একটু ক্লিয়ার করি। যেমন আপনি থাকুন এখানে, ছবিতে থাকুন, তাহলে সুবিধা হবে, রিয়াকশন দেখতে পাবো তো, সেই জন্য সুবিধা হবে খানিকটা। আচ্ছা, এই যে একটা গান আপনি শুনলেন, এই যে অসামান্য গান একটি, আমরা সবাই জানি রবি ঠাকুরের গান। গানটা বলছে, সাঙ্গনে গগনে ঘোর ঘনে ঘটা, নিশীথ যামিনী রে। তার মানে তার তার বর্ণনা দিয়ে দিয়েছে যে এইরকম ঘোর ঘন, এখন বর্ষা বলেই কথাটা বলছি, ঘোর ঘন ঘটা নিশীথ যামিনী রে, কুঞ্জ পথে সখী ক্যাসে যাও, কি করে যাব, অবলা কামিনী রে।
এবারে দেখুন একটা ঘটনা ঘটছে, এইরকম বর্ষাকালে আমি কি করে আমি কি করে কৃষ্ণের কাছে যাব, এই একটা ঘটনাও দিয়ে দিলেন, তার মনের ভাব দিয়ে দিলেন, একটা পুরো অ্যাটমসফিয়ার, পুরো অ্যাম্বিয়েন্স দিয়ে দিলেন। এই সবগুলো কিন্তু নাটকীয়তা ভরা। মানে এইবার সেগুলো কিন্তু তিনি খুব যে বর্ণনা অনেক বেশি করে বর্ণনা করছেন তা নয়, কিন্তু এই দুটো লাইনে দিয়ে দিলেন। এবারে এর ভেতরে নাটকটা কোথায়, একজন অভিনেতা কি করে দেখবে বা একজন নির্দেশক কি করে দেখবে? তো রবি ঠাকুর তার সুরও করে দিলেন, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা। এই যে ঘোর বলার সঙ্গে সঙ্গে আমি যেটা আমার অভিনয়ের জায়গা থেকে, নাটকের জায়গা থেকে দেখতে পাচ্ছি যে আরে কিরকম ভয় ভয় লাগছে আমার। এই যে কথাটা কিন্তু লেখা নেই ওখানে, কিন্তু এটা লুকিয়ে আছে। সাগন গগনে ঘোর ঘন ঘটা নিশীথয়ামিনী রে, সাগন গগনে ঘোর ঘন ঘটা। এবারে তার তার ভেতরে যে প্রেম, সেইখান থেকে বলছে কুঞ্জ পথে সখী कैसे যাব, কুঞ্জ পথে সখী कैसे যাব, অবলা কামিনী রে, সাগন গগনে ঘোর। আমি যাব কি করে? ঘটনাটা ঘটার আগে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে, দেখুন এই সব কিন্তু নাটকীয়তায় ভরা। হুম উন্মদ পবনে যমুনা তরজিত, ঘন ঘন গরজিত মেহা। এই যে গর্জন করছে, উন্মদ পবনে যমুনা তরজিত, ঘন ঘন গরজিত মেহা। দমকত দমকত বিদ্যুৎ, দমকত বিদ্যুৎ পথ তরুলুণ্ঠিত। গাছ এরকম করে দুলছে, হারা হারা কম্পিত দেহ। এই যে শরীর কাঁপছে, দেখুন নাটক তৈরি হচ্ছে, চরিত্র তৈরি হচ্ছে। হ্যাঁ, ঘন ঘন রিম ঝিম বরখত নীরদ পুঞ্জ, শাল পিয়ালে থাল তমালে নিবিড় তিমির মায়া কুঞ্জ। এবার এবার ডায়লগে আসছে, कहरे सजनी ये तुरा जोगे। এবারে তার সখীকে জিজ্ঞেস করছে আমি কি করে যাব, দেখুন ডায়লগ চলে এলো, कहरे सजनी ये तुरा जोगे, कुंज निरदय खाना। দারুণ বাঁশি, ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হয়ে গেল, বাঁশি বাজছে, দারুণ বাঁশি কাস বাজা কাহে বজাবত সকরুণ রাধা নাম। রাধা নামে ডাকছে বাঁশি, অ্যাম্বিয়েন্স। এবারে ওর সখীকে বলছে, দেখুন এবার অ্যাকশন তৈরি হচ্ছে, কিরকম করে অ্যাকশন তৈরি হচ্ছে, মতি মহারে বেশ বনা দে, শীত লগা দে ভালে, উরহি বিলুণ্ঠিত, হাওয়ায় আমার ওড়না উড়ে যাচ্ছে, উরহি বিলুণ্ঠিত লোলচি কুরা মামা, আমার চুল ভিজে গেছে, লোলচি কুরা মামা বাঁধা চম্পক মালে। এবারে এইটা এই যে বললো আমাকে 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 এরকম করে সাজিয়ে দাও, পুরো সাজানো হয়ে যাচ্ছে ক্যারেক্টার। এইবারে যে ন্যারেটার সে বলছে এই রাত্রিরে তুমি বাইরে যেও না, সে যেন দেখতে পাচ্ছে। দেখুন নাটক কিরকম, একটা ঘটনা ঘটছে আরেকজন দেখছে, দর্শক হিসেবে কিন্তু নাটক তৈরি হয়ে যাচ্ছে। এখানে রবি ঠাকুর নিজে বলছেন, গহন রায়ন মে না যাও বালা, নলা কিশোর কে পাস, गरजे घन घन बहु डर पावा, गरजे घन घन बहु डर पावा, काहे भानु तव दास, सागन गगने घोर घन घटा। এই যে এইবারে দেখুন এর ভেতরে কোথায় কোথায় সমস্তগুলো বলতে 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 গেলাম আমি, নাটকীয়তা কোথায়, মানে নাটক কি, নাটকের ভেতরে কি কি চরিত্র বৈশিষ্ট্য থাকলে কোনো সিচুয়েশনে সেটা নাটক হয়ে ওঠে। এক হচ্ছে শুধু গল্প থাকলেই হবে না, ঘটনা থাকলেই হবে না, ঘটনাটা ঘটতে হবে দ্বন্দ্বের মাঝখান দিয়ে।
এটা হচ্ছে 1 নম্বর একটা কথা। এবার দ্বন্দ্বের মাঝখানে কি ঘটছে, দ্বন্দ্ব ইটসেলফ তৈরি করছে। আমি প্রেমে কাতর হয়ে বাইরে যেতে চাইছি, অ্যাটমসফিয়ার ইটসেলফ দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে যে কি তুমি বেরোতে পারবে না, কেননা এখন বাইরে দুর্যোগ চলছে। দেখুন, একটা অ্যাকশন ঘটতে চাইছে, একটা অ্যাকশন ঘটতে দিতে চাইছে না। মানে এর ভেতরে তুমি যেও না, তুমি যেও না, তোমার কিন্তু খুব বিপদ হবে। এই যে বিপদের ধরন দিয়ে দিল, তাতেই কিন্তু 1 নম্বর এর নাটকীয়তা তৈরি হলো। এবারে এইটার উপরে এই নাটকীয়তাটাকে বাড়াচ্ছে কি, আমাকে যেতে হবেই রাধা বলছে। কেন? কেননা সে প্রেমের জন্য যাচ্ছে। এবারে এইবারে ওই রাত্রিবেলা সে রাস্তা দিয়ে যাচ্ছে, বন জঙ্গলের ভেতর থেকে যাচ্ছে, তার মানে সেখানে নানা রকম প্রাকৃতিক বিপদও আছে। একে তো ঝড় জল বৃষ্টি, তার ভেতরে প্রাকৃতিক বিপদ, সেই বিপদের মাঝখান থেকে সে যাচ্ছে, মানে অলরেডি দেয়ার ইজ থিয়েটার। এবারে এই থিয়েট্রিক্যাল এই যে ধরনটা তৈরি করে, আমি এটাকে খুঁজে পাচ্ছি কিনা, এটা যে ব্যাপার। আমি কি শুধু গানটা করে যাচ্ছি, নাকি আমি এর ভেতরে এটা দেখতে পাচ্ছি? আমি বলছি আমার কথা, মানে অভিনেতা হিসেবে বা নির্দেশক হিসেবে, বা আমি কিভাবে একটা গানকে বা একটা কবিতাকে অ্যাপ্রোচ করব। এইবার যেই আমি দেখতে পেলাম, ও আচ্ছা, রাধা এইরকম আকুল হয়ে গেছে, এইরকম ব্যাকুল, তাহলে সেই ব্যাকুলতাটা আমার থিয়েটারে বা আমার অভিনেত্রী বা অভিনেতার ভেতরে সেইটা তৈরি করতে হবে। এইটা যেই অভিনয় তৈরি হতে গেল, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে দূর থেকে বাঁশি বাজছে। আরে, এই বাঁশিটা কিন্তু ওকে টান আরো দিচ্ছে, রাধাকে আরো টানছে, দর্শককেও টানছে, কারণ দর্শক তখন একাত্ম হয়ে যাচ্ছে। যে এবার দেখুন, একটা ঘটনা ঘটছে, দুজন দুজনের কাছে যেতে চাইছে, আর এদিকে ঝড় বৃষ্টি বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, নাটকীয়তা আরো 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 হচ্ছে। তখন একে শেষ হোক। এবারে উল্টো দিক থেকে আমি যে যাবার আগে আমাকে সাজিয়ে দেয়। এবারে এই দুর্যোগের ভেতর, একদিকে দুর্যোগ, একদিকে রাধা সাজছে, সম্পূর্ণ উল্টো দুটো ঘটনা ঘটছে। কিন্তু মানে ওই রকম দুর্যোগের ভেতরে সাজাটা তো সাধারণ ভাবে আমরা দেখি না। আমরা যখন কি দেখি, ঠিক আছে, দুর্যোগে মানুষ শুধু ভয় পেয়ে তাকিয়ে দেয়, কিন্তু সে দুর্যোগের ভেতরে সাজছে, মালা পড়ছে, সে সিঁথি লাগাচ্ছে, এবং সে তার যে আঁচল বা শাড়ি পরছে, সে শাড়ি উড়ে যাচ্ছে, সব উড়ে যাচ্ছে, চুল ভিজে গেছে, তবুও সে সাজছে, সে যাচ্ছে কৃষ্ণের কাছে। সে কৃষ্ণকে দেখা যাচ্ছে না, কিন্তু কৃষ্ণ কিন্তু দেয়ার, মানে কৃষ্ণ কিন্তু এখানে সে আরেকটি চরিত্র হয়ে বসে আছে বাঁশির মাধ্যমে। এইবারে এই যে এবারে দর্শকের কল্পনায় না এসব চলে আসছে, রবি ঠাকুর সেইভাবে লিখেছেন। তো এইবারে আমি যখন এটাকে নাটক করব, আমাকে তো এটা আরো দেখতে হবে, দেখে এটা তৈরি করতে হবে, করে তারপরে তো আমি সেটাকে গিয়ে কি বলবো, মানে দৃশ্যমান করছি, বা আমি সেটাকে শ্রুতিতে নিয়ে আসছি, একই সঙ্গে গান, দৃশ্য, অভিনয়, সব সব নিয়ে আসছি। এই এই এবার যে আরতি, যে এই যে ডাকছে, ডায়লগ বললাম, যে যে ওই যে বলছে যে সজনীকে, মানে সখীকে বলছে যে এবার দেখুন কিভাবে ব্যবহার করা যায়। कहरे सजनी ये दुर्जोगे, এটা তো একেবারে মানে মানে বর্ষার রাগ। এইবারে এইখানে কিভাবে মিউজিক ব্যবহার হতে পারে গানে, कहरे सजनी ये दुर्जोगे, ডাকছে, আর তারই সঙ্গে মেঘ এবং বর্ষার অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে। এবার তার সঙ্গে যদি আমি করি, কি বলে, যদি আমি মিউজিক্যাল, যদি আমি অ্যাকম্পানিমেন্ট করি, এইটাকে উপরে ভর দিই, এ আরো বাড়তে 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 যাচ্ছে। এবং তার সঙ্গে ধরুন ধরুন বাদ্যযন্ত্র বাজছে, যার ভেতরে গুরু 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 মেঘের আওয়াজও শোনা যাচ্ছে বাদ্যযন্ত্রের ভেতরেই, পুরোটা নিয়ে থিয়েটার তৈরি হতে পারে। তো কিভাবে দেখছি, তাই আমি একটু কঠিন জিনিস নিয়ে বললাম এই জন্যে, এখানে সরাসরি গল্পটা নেই, একটা গান, গানটাকে কি করে আমি থিয়েট্রিক্যালি দেখছি, সেই জন্য একটু বেশি কঠিন থেকে শুরু করলাম, যাতে করে অন্য জায়গাটা আরেকটু সহজে আসে। কিন্তু আপনি তো গানেরও লোক, মানে গান, আপনার যদি সঙ্গীত চর্চা না থাকলে আপনি এই এখন এটা যেভাবে আমাদের বোঝালেন সেটাও বোঝাতে পারতেন না, বা আপনি কাব্য গানে বা আরো যা যা
যে অনুষ্ঠানগুলো করেন করতে পারতেন না। হুম। অর্থাৎ আপনার সঙ্গীত তার আপনার কারণ হচ্ছে থিয়েটার তো সবটাই তো নাও অ্যান্ড হিয়ার, এটা ঘটতে হবে, এক্ষুনি এখানে ঘটাতে হবে। না ঘটলে এটা তো আমাদের কাজ, এটা যদি না ঘটে এটা তো শুধু মুখে বললে করতে পারবো না। মুখে মুখে এটা ব্যাখ্যা হতে পারে, এই যে অনেক বই লেখা হতে পারে, কিন্তু এটা কখনোই ঘটবে না যদি না কেউ করতে পারে। অভিনেতার গল্প মানে অভিনেতার জোরও এইখানে, আর গন্ডগোলও এইখানে। তার মানে যতক্ষণ না একজন পারফর্মার সে করে দেখাতে পারছে, তার কাজ কাজ হচ্ছে না। আর যতই আমি বলি না কেন এইটা এইরকম, ওইটা ওইরকম, এটা এখান থেকে খোঁজো, ওটা এখান থেকে দেখো, কিচ্ছুতে কিছু হবে না যদি না আমি ওইটাকে তৈরি করতে পারি। এইটাই কাজ। এটা যেমন জোরের কাজ, তেমনি আবার গন্ডগোলেরও কাজ, কষ্টের কাজ, পুরোটা তো ফলিত, ঝামেলার কাজ। পুরোটাই তো ফলিত, এটা তো ফলিত পুরো একটা। অ্যাপ্লাইড, একদম পুরোটাই অ্যাপ্লাইড একদম। হ্যাঁ, টোটাল। আমি যে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর পেয়ে গেলাম, অন্যভাবেই পেয়ে গেলাম যে আহ, হ্যাঁ, হ্যাঁ, মেঘনাদ বধ কাব্য সরাসরি কোনো নাটকের স্ক্রিপ্টে না গিয়েও সেটা আপনি এখন এটা দেখালেন। না, এবার যদি আমি গৌতম দা হ্যাঁ, একটু জানতে চাই, ধরা যাক এই মেঘনাদ বধ কাব্য, এটা তো খুব হুম। আশ্চর্য একটা কাব্য, এবং একে নাটকের ফর্মে আপনি জানি না আপনি কিভাবে ভেবেছিলেন, বা এটাও আমাদের আজকে শোনার ইচ্ছে এই যে আছে যদি। বললাম এরকম করে ভেবেছি, এইরকমই প্রত্যেকটা শব্দ থেকে, এক একটা শব্দের ভেতরেই কিন্তু নাটকীয়তা থাকে, একটা লাইনের ভেতরে। হ্যাঁ, আমাকে দেখতে হবে আমি চরম নাট্য মুহূর্ত আমার কাছে কেমন লাগছে, আমি সেইগুলোকে চুজ করব, আমি সেইগুলোকে তুলে এনে এডিট করছি বা সম্পাদনা করতে করতে যাচ্ছি। এই নয় যে আমি পুরো উপন্যাসটাকে করছি, যেমন জাল বা আমাকে দেখুন বা জমা খরচ, এই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যতগুলি করেছি, এই পুরো উপন্যাস কিন্তু নেই, ন্যারেশনও আছে, সবই আছে, কিন্তু আমি আমি দেখতে, এইটা যে আমি কতটা, আমি আমরা কতটা অনুভবে প্রকাশ করে দিতে পারবো, দেখিয়ে দিতে পারবো, তাহলে সেই জায়গাগুলো বাদ, সেগুলো দেখা যাচ্ছে চোখের সামনে, মুখে বলার দরকার নেই, এই এরকম করে করা। আচ্ছা, ধরা যাক আপনি যার কথা বললেন, জাল বা আরো আরো যেসব প্রযোজনার কথা বললেন, আর সেখানে জমা অনেকে, খরচ, আমাকে দেখুন, শিশু। হ্যাঁ, হ্যাঁ, অনেকে মিলে বা বড়দা বা যাই হোক, অনেকে মিলে অভিনয় করছেন মঞ্চে, কিন্তু মেঘনাদ বধ কাব্যে তো অনেক চরিত্র আছে। হঠাৎ করে আপনার এরকম মনে হ্যাঁ। হলো কেন যে এটাকে নাটকের স্ক্রিপ্টে না নিয়ে গিয়ে আমি একা একা বা একক অভিনয় হবে? আপনি কখন একটাকে তার একক প্রথম অভিনয় কথা হচ্ছে, পছন্দ করবেন? এটা একটা অন্যভাবে ঘুরিয়ে উত্তর দিই, সেটা হচ্ছে যে আমি অনেক সময় দেখেছি খুব বড় উপন্যাস বা বড় সাহিত্য থেকে নাট্যরূপ দিয়েছেন অনেকে। আহ কেউ কেউ খুব ভালো নাট্যরূপ দিয়েছেন, আবার কেউ নাট্যরূপ দিতে গিয়ে এমন ভাবে লিখেছেন নাট্যরূপটা, যেটা আমার মনে হয়নি যে সেই সাহিত্যের প্রতি কোন রকম তার শ্রদ্ধা বা সেই সাহিত্যটাকে সে আদৌ আত্মস্থ করেছে কিনা। তা সেক্ষেত্রে সে কতগুলো সংলাপ লিখেছে নিজের মতো করে। এখন আমি, মুশকিল হচ্ছে এই যে তারাশঙ্করের একটি গল্প নিয়ে আমি যদি নাট্যরূপ দেবার চেষ্টা করি, মুশকিল হচ্ছে আমি তারাশঙ্করের মতো সাহিত্যিক নই, আমার সে ক্ষমতাও নেই। আমি মাইকেলের থেকে আরেকটুখানি অন্যদিকে গেলাম আর কি। মাইকেলের মতো সাহিত্যিক বা কবি তো কি বলবো, ভারতবর্ষে একজনই আছেন। তো বা জানি না। তো এইবারে আমি যেটা নই তার উপরে কলম চালাবার আমার তো কি বলবো, আমার মানে দুঃসাহস হওয়ার কোনো কারণ নেই। আমি যদি সত্যিকারের একটু মাথায় একটু যদি বুদ্ধি থাকে, যদি না আমি কি বলবো অতি বুদ্ধির, মানে একটু নেগেটিভলি বলছি, অতি বুদ্ধির অধিকারী হই আর কি। তো আমি তারাশঙ্কর একটা একটা ভাবে একটা কথা লিখেছি, বা শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখেছেন, আমি একেবারে এখনকার কথা বলছি, অথবা ফিওদর দস্তয়েভস্কি লিখেছেন, বা কি বলবো টলস্টয় লিখেছেন, আমি তার ওপরে তার একটা লাইন বাদ দিতে গেলে আমাকে ভাবতে হয় যেটা বাদ দিয়ে আমি এটাকে আনতে পারবো তো। তারপরে আমি যদি সেটাকে রিরাইট করতে চাই, তখন আমার মনে হয় আমি কি করছি। খুব সহজে কথাটা হয়, রবি ঠাকুরের একটা কবিতা বা গান
যদি এই পাল্টে একটু অন্য কথা দিয়ে দিই, তাহলে কি ডিজাস্টার ঘটতে পারে। যেমন আমি একটা ছোটবেলা একটা উদাহরণ শুনেছিলাম, বন্ধুরা বলতো ওই যে এই যে একটা গান দেখুন কিরকম লাগবে শুনতে, গানটা খুব বিখ্যাত গান। আমার যদি কেউ এরকম বুদ্ধি করে করে, জানো ওটা গান না, কবিতা, কবিতা বলছি। ওই যে পঞ্চনদীর শিরে বেনি পাকাইয়া শিরে, দেখিতে দেখিতে গুরুর মন্ত্র জাগিয়া উঠিল শিখ, নির্মম নির্ভীক। এইবারে আমি যদি ওর ওখানে গিয়ে একটু একটু সহজ করে বলি, যদি বলছি পঞ্চনদীর পারে বেনি পাকাইয়া ঘাড়ে, দেখিতে দেখিতে এটা বলি, অথবা পঞ্চনদীর কূলে বেনি পাকাইয়া চুলে, এইটা যদি আমি বলে ফেলি হঠাৎ করে, এই দুটো শব্দ ঘাড়ে বা চুলে, মানে এটা কারা পারে করতে? তারাই যারা মনে করে শিরে ঘাড়ে আর চুলে কোনো তফাৎ নেই। কিন্তু আমার পক্ষে, আমি একটুখানি কি বলবো, আমি একটু প্রথম থেকেই না, আমি একটু বেশি সাবধানী, এই জন্য, সাবধানের থেকে বড় কথা, আমার একটু অন্ধ বলতে পারেন, অন্ধশ্রদ্ধাই আছে। মানে রবি ঠাকুর লিখেছেন, শেক্সপিয়ার লিখেছেন, আমি তার উপরে কলম চালিয়ে দেবো? সেই জন্য বললাম, তারাশঙ্কর লিখেছেন, তারপরে দুম করে কলম চালিয়ে দেবো? তো এইটা করা আমার পক্ষে খুব মুশকিল। সেই জন্য যখন তারাশঙ্করের উপন্যাস থেকে বা গল্প থেকে যখন নাটক হচ্ছে, বা যখন ইয়ে থেকে বা শীর্ষেন্দু বা কি বলবো দস্তয়েভস্কি বা টলস্টয়, আমি চেয়েছি যতটা সম্ভব তার কথাই থাকবে। মেঘনাদ বধ কাব্য নিয়ে তো কোনো কথাই নেই, কারণ আমি ওখানে একটা শব্দ পাল্টাতে পারবো না। আমি কিছু কিছু বাদ দিতে পারি, বাদ দিয়ে দিয়ে আমি ঘটনাটাকে নাটকীয় জায়গাতে যেরকম আমার বোধ বুদ্ধি হয়েছে সেরকম অনুযায়ী রাখবো, কিন্তু আমি একটা শব্দ পাল্টাতে পারবো না। এই জয় গোস্বামী কবিতাও যখন নিয়ে কাব্যজ্ঞানের কথা বললেন, একটা শব্দ পাল্টাতে পারবো না, পাল্টানো আমার পক্ষে সম্ভব নয়। যদি পাল্টাতে যাই তাহলে মানে আমার মতো নির্বোধ কেউ হবে না আর কি। এইটা আমার ধারণা, এবং আমার ধারণা যারা করেন করেন, কিন্তু আমার ধারণা আমি করতে গেলে আমাকে নির্বোধই মনে হবে। তাহলে আমার উচিত তার ভেতরে যে নাটকীয়তা তিনি দিয়েছেন, আমার কাজ হচ্ছে বা আমার বোঝার দরকার, সেইটাকে চেষ্টা করে খুঁজে বার করে আমার যে কাজ থিয়েটার, সেই থিয়েটারে সেটাকে মূর্ত করে তোলার চেষ্টা। যেহেতু আমি থিয়েটার করি, আমি যদি সিনেমা করতাম আমি একই জিনিস করতাম অন্যভাবে। এইবারে আপনার একটা প্রশ্ন আছে ওখানে, তাহলে লোকে কেন মঞ্চে দেখতে না পড়ে কেন দেখতে আসবে? এটাও একটা খুব, আপনি যদি ভাবেন, আপনি জানি খুব সহজভাবে বলেছেন, কিন্তু আমি আচ্ছা, এই যে গুপিগান বাঘাবাইন এত সুন্দর একটি গল্প, ওটা তো গল্পে ছিল, তো গল্পে থাকতেই পারতো। তা তিনি সত্যজিৎ রায় তিনি এটা করতে গেলেন কেন? শুধু শুধু এই গল্পটা নিয়ে তিনি একটি সিনেমা করতে গেলেন কেন? গল্পটা তো ভালোই ছিল, ইয়ে ছিল। তার মানে উনি সিনেমা করতে গিয়ে তার মনে যে ওইটা পড়ে যেটা তার মনে যে আনন্দ হয়েছিল, এবং যা নানা কল্পনা তার মাথায় এসেছিল, সেই কল্পনাগুলোর সেটাকে একটু রূপ দিয়েছেন তিনি অন্যভাবে ছবিতে। এবারে সেই সিনেমার ভেতরে সেই রূপটা দিতে কিন্তু তাকে সাহায্য করেছেন অভিনেতারা, যারা আর্ট ডিরেক্টর থেকে শুরু করে লাইটম্যান, ক্যামেরা, প্রত্যেকে সাহায্য করেছেন। সবাই মিলে আরেকটি শিল্পকর্ম হয়ে উঠেছে আর এত। তো দর্শক যখন সেটা দেখতে গেছে, আমার তো মনে হয় এই গুপিগান বাঘাবাইন বা এইরকম যেটা অন্য একটি সাহিত্য থেকে নিয়ে করা, দেখতে গিয়ে দর্শক হিসেবে তার কল্পনার আরো স্ফুরণ ঘটেছে। সে যে, মানে সবার কথা বলছি না, কারুর কারুর তো নিশ্চয়ই অনেক বেশি হয়েছে। কেউ কেউ হয়তো এরকমও হতে পারে, বিতর্কের খাতিরে বলছি, তার হয়তো গল্পটা পড়ে আরো অন্যরকম কিছু মনে হয়েছিল, সেইটা তিনি ছবিতে দেখতে পাননি, তাও হতে পারে। কিন্তু তাতে কিছু যায় আসে না, তিনি যেগুলো দেখতে পাননি সেগুলোও হয়তো এসছে ছবিতে।
তো এই আর কি। এখন আমি যদি বলি যে আমি যখন ওই যে দ্য জেন্টল স্পিরিট দস্তয়েভস্কির যে লেখাটা মরমিয়াম। নিয়ে পড়েছি, মরমিয়া মন, এবারে ওটা আমার ভেতরটাকে এমন করে নাড়িয়ে দিয়েছিল যে আমি সেই জন্য ওটা অভিনয় করেছি। তার মানে এই নয় যে ওইটা নিয়ে আর কেউ অভিনয় করবে না, তাকে অন্যভাবে নাড়াতে পারে। যেহেতু বলবো গ্রেট লিটারেচার, বড় সাহিত্য, তো নানা মানুষকে নানাভাবে নাড়িয়ে দেয়। কেউ কিছু নাও করতে পারে, শুধু পড়েই ওটা থেকে অনেক বেশি আনন্দ পেতে পারে, তাও হতে পারে। কিন্তু যার যেটা কাজ, এখন আমি যদি ইডিয়েট নিয়ে ছবিও হয়েছে, দস্তয়েভস্কির অন্য ইয়ে নিয়ে, ক্রাইম এন্ড পানিশমেন্ট নিয়ে, তো নাটকও হয়েছে, তো সেগুলো তো উপন্যাস, সেটা আমি করিনি, কিন্তু পৃথিবীর নানা দেশে হয়েছে, রাশিয়াতে তো হয়েছে, বিদেশেও হয়েছে। তো তারা কেন করলো, এটা একটা প্রশ্ন। তার মানে নিশ্চয়ই তার ভেতরে আবার আমাদের সেই সেই ভাব নিয়ে, মানে দস্তয়েভস্কির এই উপন্যাসের ভাব নিয়ে কিন্তু আমাদের বাংলাতেও কিন্তু সিনেমা হয়েছে। সিনেমার নাম বললাম না আমি, উঠতে পারে বলে, কিন্তু আপনারা যারা সিনেমা দেখেন, বাংলা সিনেমা দেখবেন, দস্তয়েভস্কির গল্প নিয়ে কিন্তু সিনেমা হয়েছে। আমাদের এখানে যেমন চিলেকোঠার সেপাই, আপনি নিজেই এটার সঙ্গে যুক্ত ছিলেন, একইভাবে বলা যেতে পারে, আখ্যান থেকে নাটকে। হ্যাঁ, চিলেকোঠা সেপাই, হ্যাঁ, নির্দেশনার কাজ করেছিলাম কল্যাণী। কাজ কল্যাণী নাট্যচর্চা, এবং কল্যাণী নাট্যচর্চা আরো অনেকগুলো প্রযোজনা করেছেন এই ধরনের। হ্যাঁ, কল্যাণী নাট্যচর্চা। এবার আমার যেটা একটু জানার নকশি কাঁথার মাঠও করেছিলাম একসময়, সবাইকে। হ্যাঁ হ্যাঁ, নকশিকাঁথার হ্যাঁ, মাঠ, সোজানবাদিয়ার ঘাট, এমনকি ময়মনসিংহ গীতিকা, প্রায় আপনি যে এখন যেটা করছেন আর কি, মানে এখন মানেই বলতে এই লকডাউন পর্বে নয়, তার আগে করেছেন, এর মধ্যে মিল আছে, এবং সঙ্গীতের একটা চমৎকার ভূমিকা আছে, যেটা আপনার সঙ্গীত চর্চা কাজে লেগেছে। এবার যেটা আমি একটু জানতে চাই, যে ধরা যাক আমি মেঘনাদ বধ কাব্যে আবার ফিরি, এইটা একক মানুষ, অর্থাৎ আপনি আপনি অভিনয় করলেন, শ্রুতি নাটক এবং পাঠ, এই তিনটে তফাৎ, একটু যে কোনো একটা অংশ আপনি, এটা তফাৎটা কিভাবে হবে? এই এক একটা ফর্ম আঙ্গিক, এবং আঙ্গিক মানে হচ্ছে মানে ধরন, তো এক একটা ধরন এক এক রকম। আমি এখন যেহেতু আমি পারফর্মার, যেহেতু আমি অভিনেতা এবং নির্দেশক, আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে এবং মনে হচ্ছে গভীরে যাচ্ছে আমার কাছে, আমি সেটা করছি। তার মানে এই নয় যেটা অন্যভাবে করা যাবে না, নিশ্চয়ই করা যাবে। এবং এই যে কেন, ধরুন মেঘনাদ বধ কাব্য নিয়ে ধরুন একটা কোনো কথা বলছি, ধরুন বললাম মানে হঠাৎ করে মেঘনাদ বধ মাঝখান থেকে মনে করা খুব মুশকিল আর কি, এত শব্দের ব্যাপার আছে আর কি। আমি চেষ্টা করছি। ধরুন ধরুন ইন্দ্রজিৎ, মানে মেঘনাদ আর প্রমীলা তার স্ত্রী, দুজনে প্রমোদ উদ্যানে রাত্রি মানে ঘুমিয়ে আছেন, রাতে ভোরবেলা ঘুম থেকে উঠছেন, তো কুসুম শয়নে যথা সুবর্ণ মন্দিরে বিরাজে বীরেন্দ্র বলি ইন্দ্রজিৎ, তথা পশিল পূজন ধ্বনি সে সুখ সদনে, জাগিলা বীর কুঞ্জর কুঞ্জ বন গীতে। তো এইবারে এই কথাগুলোর মানেটা সাধারণভাবে বুঝতেই পাচ্ছেন। কুসুম শয়ন মানে ফুলের শয্যায়, কুসুম শয়নে যথা সুবর্ণ মন্দিরে, সোনার মন্দিরে, সুবর্ণ মন্দিরে, এই বলতে গেলে আবার আমি ভুলে যাব, কুসুম শয়নে যথা সুবর্ণ মন্দিরে বিরাজে বীরেন্দ্র বলি ইন্দ্রজিৎ, তথা পশিল কুজন ধ্বনি সে সুখ সদনে, পাখির কুজন ধ্বনি, ভোরবেলা পাখি ডাকছে আর ঘুম থেকে জেগে উঠছে। তা কি সুন্দর কথা, মুখে বললেও হয়। বসিল কুজন ধ্বনি সে সুখ সদনে, জাগিলা বীর কুঞ্জর কুঞ্জ বন গীতে, প্রমিলার করপদ্মে ধরি রথীন্দ্র মধুর স্বরে, হায়ের যেমতি নলিনীর কানে ওলি কহে গুঞ্জরিয়া, প্রেমের রহস্য কথা কহিলা আদরে, চুম্বি নিমিলিত আঁখি। মানে চোখে চুমু খেয়ে মেঘনাদ প্রমিলাকে ডেকে তুলছে, কি আদর করে তুলছে। তা আমি এটা মুখে বললে বলতেই পারি,
কিন্তু আমার মনে হলো যে এটা আমি যদি এইভাবে বলি আমার ভাবটা বেশি প্রকাশ পাবে। মাইকেলের কথা বলছি না, মাইকেল তো লিখে দিয়েছেন তিনি তার মনে যে ভাব এসছেন সেটাকে তিনি লিখেই দিয়েছেন। এবার আমি বলতে বলতে এইরকম করে কুসুম শয়নে যথা সুবর্ণ মন্দিরে বিরাজে বীরেন্দ্র বলি ইন্দ্রজিৎ তথা পশিল পূজন ধ্বনি সে সুখ সদনে জাগিলা বীরকুঞ্জর কুঞ্জবন। এবার আমার মনে হয় যখন জাগিলা, এটা জেগে উঠেই তো একজন মানুষ আর মনে থাকে জাগিলা বীরকুঞ্জর কুঞ্জবন গীতে প্রমীলার করপদ্মে ধরি রথীন্দ্র মধুর শহরে, হাতটা ধরে বলছে রথীন্দ্র মধুর শহরে হায় রে যেমতি নলিনীর কান। কিরম করে বলছে? ফুলের পদ্মের যখন হায় রে যেমতি নলিনীর, কি মানে যখন মৌমাছি যেরকম করে গুনগুন করে কথা বলে তেমনি করে যেমন কথাটা বলছে। এইবারে এইটা বলতে গিয়ে, এটা তো আমি বললাম না করে বলতেই পারি, এবার আমার মনে হলো আচ্ছা এই যে পুরো ভাবের ভেতরে যে গাম্ভীর্য, যে গভীরতা আছে এবং যে প্রেম আছে, এই প্রেমটা বলতে গেলে কিছু কিছু গলায় তো স্বর লাগে, সেই স্বরগুলোকে যদি আমি এইভাবে করতে পারি তাহলে কেমন হতে পারে। তো আমি এরকম করে করলাম। এই দেখুন এবারে সুর হচ্ছে কিরকম, সুর আপনাকে অ্যাম্বিয়েন্স তৈরি করে দিচ্ছে, তাই তো সুর তো ভাবের সঙ্গে খেলা করে। এবারে এইটা যে যে সুরে হচ্ছে সেটা হচ্ছে মেঘ রাগের একটা ধরন। এবার তার একটা আকার করলে আপনার মনে বা আমার মনে যে ভাবটা আসবে সেই ভাবটা এমনই ওই রকম কি বলবো গভীর মিষ্টতায় ভরা, সেইটা দিয়ে আমার মনটাকে ওরকম তৈরি করে দিচ্ছে। তো কুসুম শয়নে যথা সুবর্ণ মন্দিরে বিরাজে বীরেন্দ্র বলি ইন্দ্রজি আয় 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 কুসুম শয়নে যথা সুবর্ণ মন্দিরে বিরাজে বীরেন্দ্র বলি ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ। এবার দেখুন এই যে বললাম যে ইন্দ্রজিৎটা যেভাবে হলো তাতে না এরই ভেতরে ইন্দ্রজিতের বীর্য কিন্তু বেরিয়ে আসছে তার নামের, তার উচ্চারণের ভেতরে যেভাবে আমি পড়ব সেইটা চেষ্টা করছি। এইবারে কি করে এলো তাহলে? কুসুম শয়নে যথা সুবর্ণ মন্দির বিরাজে বীরেন্দ্র ইন্দ্রজি ইন্দ্রজি তথা পশিল পূজন ধ্বনি সে সুখ সাধনে জাগিলা বীরকুঞ্জর কুঞ্জবন গীতে প্রমিলার করপদ্মে ধরি। দেখুন কথা বলছি, এবারে কথা গান মিশে যাচ্ছে। প্রমিলার করপদ্মে ধরি রথীন্দ্র মধুর স্বরে হায় রে যেমতি নলিনীর কানে অলি কহে গুঞ্জরিয়া, নলিনীর কানে কহে অলি গুন গুন গুঞ্জরিয়া, কি কহে প্রেমের রহস্য কথা। এই যে ফুলের সঙ্গে নলি, প্রেমের রহস্য কথা কহিলা আদরে চুম্বিনী মিলিত আখি ডাকিছে পূজনে হৈমবতী উষা তুমি রূপসী তোমারে পাখি কুল মিল প্রিয়ে চোখ খোলো মিল প্রিয়ে কমল লোচন উঠ চিরানন্দ মোর সূর্যকান্ত সম সূর্যকান্ত ছবি পরানো আমার তুমি রবি ছবি তেজহীন আমি তুমি মুদিলে নয়। এইবারে এই যে এবার দেখুন এটা করতে করতে এটা বলতে বলতে চোখের এই যে কথাটা হচ্ছে যে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে সেই শব্দগুলো আমাদের পরিচিত শব্দ সবসময় নয়, রোজকারের শব্দ নয়। যেহেতু রোজকার আমরা এই শব্দগুলো ব্যবহার করি না, শব্দগুলো অনেক সময় মানেটা একটুখানি বুঝতে আমাদের সাধারণ কানে অনেক সময় অসুবিধা হতে পারে। হ্যাঁ শোনা লিখে দাও না। তো এইবারে
এই যে একটা চোখের মুদ্রার ভিতরে ঢুকে গেল, এই যে সূর্যের এই যে সূর্যের একটা মুদ্রা ঢুকে গেল, কিংবা এই যে পদ্ম এবং মৌমাছি বা অলির যে মুদ্রা ঢুকে গেল, এই তারই সঙ্গে যে চোখে চুমুটা হয়ে গেল, এই সবটা কিন্তু মুহূর্তের মুহূর্তে ঘটে যাচ্ছে। আর যে ঘটছে মানে ঘটনাটা চোখের সামনে ঘটছে। তো একই সঙ্গে প্রমীলা এবং ইন্দ্রজিৎ দুজনের ভিতরে একটা ঘটনা ঘটছে, প্রেমেরই ঘটনা ঘটছে, সেইটাকে কবি লিখেছেন, বর্ণনা করেছেন। তো আমার কাজ হচ্ছে, অভিনেতার কাজ বা থিয়েটারের কাজ, আমার যেগুলো কল্পনা হচ্ছে সেই কবি যেগুলো কল্পনা করিয়েছেন এবং আমার কল্পনার সঙ্গে মিশেছে যেগুলো হচ্ছে রূপ, সেই রূপটাকে আমি আমার শরীর মানে তার অংশ গলা, কণ্ঠ, গলা, এই সবটা দিয়ে কতটা মূর্ত ভাবে প্রকাশ করতে পারি এবং কতটা গভীরে যেতে পারি, অনুভবের, বোধের গভীরে, তাই দিয়ে ওই মুহূর্তগুলো তৈরি করা। তো এইভাবে তৈরি করছি কিন্তু। তো এই এরকম এই হচ্ছে গিয়ে, এবার তার ভেতরে যেমন শাস্ত্রীয় সঙ্গীতও আছে, ডান্স আছে, শাস্ত্রীয় নৃত্য আছে, অভিনয় তো আছেই, আবার অত্যন্ত আধুনিকতা তার ভেতরে জড়িয়ে আছে। মানে একেবারে এখনকার জেস্চারের ধরন, হ্যাঁ, শারীরিক ধরন, বাচন ভঙ্গি, সমস্ত কিছু আছে। কিন্তু এই সবটা আছে কিন্তু আসলে লুকিয়ে আছে। এইটাও বুঝতে হবে যে অভিনয় যখন হচ্ছে এগুলো কিন্তু আলাদা আলাদা করে দেখা যাবে না। হ্যাঁ, একটু নাচলে মনে হতে পারে যে নাচ হচ্ছে, কিন্তু সেটা কেন হচ্ছে সেটা হচ্ছে আসল কথা। এটা যুদ্ধের প্রস্তুতি হচ্ছে, ওইটি আসল কথা। অভিনয়ের এটা হচ্ছে অভিনয়ের মূল জায়গাও, যে আমি যাই করি না কেন কখনো যেন মনে না হয় যে ও এইটা করলো, তা নয়, পরে মনে হতে পারে, কিন্তু দেখার সময় মনে হবে আরে 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 ঘটে গেল ঘটে গেল ঘটে গেল। তো এইটা কঠিন, মানে আমার পক্ষেও কঠিন, আমার মনে হয় অনেকের পক্ষেই কঠিন এটা, যে মনে হবে কিছুই করছে না কিন্তু আরে এত কিছু হলো, পরে মনে হবে, কিন্তু যখন ঘটবে তখন মনে হবে এত সহজে হচ্ছে, কিন্তু আসলে সহজে তো হয় না। এটাও তো আপনি বুঝতেই পারছেন যে এটা সহজে হয় না। করে যেতে হয়, করতে 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 কোনো একটা সময় হয়ে যায়, নাও হতে পারতো, নাও হতে পারে। এই মানে আপনি বলছেন যে শ্রমটা যেন দেখা না যায়, মানে ঘাম, শ্রম, পরিশ্রমটা যেন মানে অভিনয়কে ছাড়িয়ে না যায়, যদি না এত কষ্ট করে একদম করতে একদম দেখা যায়। এক পিকাসো পিকাসো একটা ছবি কত কষ্ট করে, কিংবা মানে যে কোনো বড় দালি বা যাই বলি না কেন, তারা একটা ছবি যে কত কষ্ট করে এঁকেছেন আমরা দেখতে পাই না, তো আমরা শুধু ছবিটা দেখতে পাই। এই আর কি। ঠিক। এবার আপনি নাচের কথা বলছিলেন, গানের কথা বলছিলেন, আপনার ওই ময়মনসিংহ গীতিকা থেকে যে প্রযোজনা আপনি করেছেন, যে মহুয়া নদের চাঁদ যে পালা, হ্যাঁ, এবং এখানে যে ফর্মটা ব্যবহার করেছেন একদম, আমি দেখছিলাম যে অডিয়েন্সের ভেতর থেকে আসছেন এবং প্রায় সূত্রধরের মতো, এবং এর সাথে মেঘনাদ কাব্যের একটা চমৎকার মিল আছে। কোনো হুম। কোনো অংশে একক হচ্ছে, আবার কখনো কখনো মঞ্চে অন্যান্য অভিনেতারা আসছেন। এই আমাদের যে লোকনাট্যের আঙ্গিক, মানে আমাদের যে দেশজ লোকনাট্যের আঙ্গিক এখানে আপাতভাবে আমার দেখে, আমি নাটকের লোক নই, যেটুকু দেখে মনে আহ, হয়েছে। হ্যাঁ তো হ্যাঁ, এখন লোকনাট্যের আঙ্গিক আছে, কিন্তু আবার যদি বলি আহ, যেটা ওই যে যে লুকোনো আছে, অত্যন্ত আধুনিক থিয়েটারের সমস্ত আঙ্গিক এখানে ব্যবহার হয়েছে, অত্যন্ত আমাদের সাধ্যের মধ্যে। সেই আঙ্গিকগুলো কি, তা যেগুলো পুরনো আবার নতুন, এটা কিন্তু ধরনের ভেতরে আছে, কিভাবে সে এতটাই লুকিয়ে আছে যে এটা একেবারে যে কোনো একটা জায়গা ধরে যদি এক্সপ্লেন না করা যায় তাহলে বোঝা যায়। অত্যন্ত আধুনিক জায়গা আছে, মানে ধরুন একটা সহজ দৃশ্য বলছি, মানে দৃশ্যটা দেখতে সহজ নয়। এই যে দুজন ভালোবেসে, নদের চাঁদ আর মহুয়া ভালোবেসে তো জঙ্গলে পালিয়ে গেল, এর পালিয়ে যে গেল, এদের পেছনে কিন্তু ওদের পরিবারের লোকেরা খুন করার জন্য দৌড়ে আসছে। এটা আজকের ঘটনা কিন্তু, এই যে অনার কিলিং যেগুলোকে বলা হয়,
তার মানে আমার ঘরের মেয়েকে চুরি করে নিয়ে গেছে, আমি দুজনকেই খুন করবো বলে দল বল গুন্ডা বদমাইশ নিয়ে বাবা দৌড়চ্ছে তার পেছনে, তার মেয়েকে এবং তার মেয়ের প্রেমিককে হত্যা খুন করবে বলে। আমি খুন শব্দটা হত্যা টত্যা বলছি, আজকাল এই পুরো ধরনটা কিন্তু ওখানে আছে। এবারে দেখবেন খেয়াল করে যে যখন ওর পেছনে দৌড়চ্ছে, ওরা বনের ভেতরে পালাচ্ছে যখন, সেটা একটা ভয়ঙ্কর ভায়োলেন্সের ঘটনা, যে ভায়োলেন্সের রূপ আমরা এখন কিন্তু চারদিকে সিনেমা থেকে শুরু করে যে কোনো জায়গাতে এবং জীবনে নানা জায়গায় দেখছি। রাস্তায় খুন করে রেখে চলে যাচ্ছে, ঘরের ভেতরে খুন করে দিয়ে চলে যাচ্ছে, তাই না? খুন করে ট্যাঙ্কের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, জলের ট্যাঙ্কের ভেতরে আমরা খবরের কাগজে পড়ি, তাই না? একেবারে নিজের আপন লোককে সব করে। এই যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আপনি দেখবেন ওই পুরো দৃশ্যে যখন তাড়া করছে ওই জঙ্গলের ভেতর থেকে পেছনে, সে তারার পেছনে প্রায় মনে হচ্ছে যারা প্রত্যেকে দৌড়চ্ছে এমন আওয়াজ করছে, আপনি দেখবেন আওয়াজগুলোর ধরনটা হচ্ছে যেন একেবারে বুনো কুকুর দৌড়চ্ছে শিকারের জন্য, বা একেবারে বুনো কুকুর মানে একেবারে নেকড়ে, বা ওই আরো মানে হায়নার মতো দৌড়চ্ছে পেছনে লোকগুলো, দুটো মানুষ যারা ফুলের মতো শুধু ভালোবেসেছিল তাদেরকে খুন করার জন্য। এই পুরো ধরনটা ওখানে আছে, এটা অত্যন্ত আধুনিক ধরন আমার কাছে। মানে হাতে ওই ড্যাগার ফ্যাগার নিয়ে যেরকম দৌড়ে তেমনি করে দেখানো হয়েছে, কিন্তু লুকোনো আছে। হাতে লণ্ঠনটা আছে, মনে হচ্ছে যেন লণ্ঠনটা পুরনো, কিন্তু লণ্ঠনের বদলে এবার দেখুন ওইখানে কিন্তু সার্চ লাইট দেখতে পাবেন, টর্চ লাইটের মতো দেখতে, যে জং খুঁজছে কিন্তু রাত্রিবেলা ফ্ল্যাশ লাইটে খুঁজছে, একেবারে খুঁজে কুপিয়ে খুন করবে, যেটা আজকের দিনে দেখা যায়। ওই পুরো দৃশ্য এখানে আছে, কাজেই এরকম কিন্তু মুহুর্মুহু আছে ওইখানে, যেগুলো অত্যন্ত আধুনিক কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। কেননা থিয়েটার তো এখন, আমার থিয়েটার লোকে দেখবে এখন এই মুহূর্তে এই সময়ের সমাজের সঙ্গে মেলাবে, কিন্তু আমি সেটাকে স্পষ্ট করে মানে একেবারে দেখো চোখে আঙুল দিয়ে এরকম করে করি না, আমার করতে ভাল লাগে না। দেখে মনে হবে যেন তুমি আমাদেরই একটি আখ্যান কাব্য তুমি বহুদিন বা একটা গীতিকা তুমি শুনছো, যেটা এক সময় মাঠে ঘাটে এখনো শুধুমাত্র কিছুই না, খালি গলায় গান গেয়ে হতো, বা একটা একতারা দোতারা দিয়ে হতো, একতারা দিয়ে হতো, অথবা একটা ডুগডুগি বাজিয়ে হতো, অথবা একটা খোল করতাল দিয়ে হতো, হ্যারিকেনের আলোয় হতো। এইটা কিন্তু ট্র্যাডিশন, কাজে ট্র্যাডিশন আছে ওখানে। সেই ট্র্যাডিশনটাকে আজকের মডার্ন আধুনিক থিয়েটারে কি করে আমি আনবো, এরই জায়গা। কিন্তু এই শুধুমাত্র এটা ফর্মের কথা নয়, এটা কেন করলাম তার কারণ হচ্ছে এর ভেতরে যে কি বলবো, আবার সাহিত্যের কথা বলি, সাহিত্যের যে গভীরতা আছে, গীতিকার যে অত্যন্ত কি বলবো মানে সংবেদনশীলতা আছে প্রেমের প্রতি, ভালোবাসার প্রতি, মনুষ্যত্বের প্রতি, মানবতার প্রতি, এবং সমাজের অন্যায়ের প্রতি যে প্রচন্ড বিদ্রোহ আছে, এই সবগুলোই কিন্তু আসলে টেনেছে আমাকে। সেই জন্যই ওই কাব্য করা, মানে ময়মনসিংহ গীতিকা হোক, আর নকশিকাঁথার মাঠ যদি বলি, নকশিকাঁথার মাঠও, নকশিকাঁথা এই আমাদের বাংলার যে যে একটি একটি কিশোর এবং কিশোরী, তারা যে ভালোবেসেছিল এবং ভালোবেসে কিভাবে শুধু ওই ভালোবাসা নিয়েই কি করে মরে যেতে পারে, সেই ভালোবাসা যে, এবং সেটা ঘটে এখানে খুব দুঃখজনক ভাবে ঘটে। এই কাব্যটি তো জসিমউদ্দিন লিখেছেন, লিখে কি তিনি বলেছেন যে দেখো এইরকম করেই মারা যায়, তা নয়, আর একটু বড় কথা বলেছেন, সেটা হচ্ছে শুধু মৃত্যুর কথা বলেননি, বলতে চেয়েছেন আসলে আমার মনে হয় এরা দুজন এইভাবে মারা গেলেও এদের প্রেমটা কিন্তু মরেনি, এবং সেইটাই আমাদের বাঁচিয়ে রাখে। কাজে ওইটা দেখে তোমরা শেখো এইভাবেই ভালোবাসতে হয়। এটা যে কত বড় শিক্ষা জীবনের চলার পথে, সেই জন্য ওই 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 গভীর বোধের জায়গা থেকে
নকশিকাঁথার মাঠ করা আমার, যে এইটা বাঁচিয়ে রাখে আসলে। ঠিক ঠিক। এবং আপনার এই প্রযোজনাগুলো, এই থিয়েটার গুলো দেখতে দেখতে আমাদের বোধহয় এবারে শেষের দিকে চলে এসেছে, আর বোধহয় 5 মিনিট আছে নাকি? ওই মোটামুটি এবার একটু গুটিয়ে। আচ্ছা হ্যাঁ, মানে আপনার এই প্রযোজনাগুলো দেখতে মনে হয় যে 100-150 বছর 200 বছর আমি দেখতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলুন, আমি দেখতে পাচ্ছি, আমি একটু জল খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রযোজনাগুলো মানে অল টাইম কন্টেম্পোরারি বলা যেতে পারে, মানে 100-150 বছর আগের প্রযোজনা, কিন্তু আপনার কাছে যখন আপনার অভিনয় দেখছি যে প্রায় আজও থাকে, তাই বোধহয় আমরা হ্যাঁ এই যে কথাটা বললেন, এই কথাটা বললেন যে এই জন্যই আমি সাহিত্যের কাছে গেছি, মানে বড় সাহিত্য বা লিটারেচার যদি বলি, বড় মহাকাব্য কাব্যের কাছে গেছি এই জন্য যে এগুলো না টাইম টেস্টেড, মানে কালোত্তীর্ণ। যেহেতু কালোত্তীর্ণ, আমার ঠকবার কোনো ভয় নেই, মানে আমি ঠকে যাব না, এটা আমি জানি, কারণ এতদিন ধরে হয়ে এসেছে। তাহলে আমাকে দেখতে হবে যে আমি আজকের সময় এটাকে দেখতে পাচ্ছি কিনা। এই মৃচ্ছাকটিকের কথা যদি বলি, কত বছর আগেকার লেখা একটি সংস্কৃত নাটক, আমার দলে করেছি আমি, একেবারে আজকের সমাজ অবস্থার কথা বলছি, আজকের রাজনীতির কথা বলছি, আজকের হিংসার কথা বলছি, করাপশনের কথা বলছি, এবং তার ভেতরে অসামান্য ভালোবাসার কথা বলছে। কি ভালোবাসা? যে নাটকে কতখানি বৈপ্লবিক চিন্তা, ভাবুন, একটি সংস্কৃত নাটকে তার মূল চরিত্র হচ্ছে একজন গণিকা, বারাঙ্গনা যাকে বলি, সে হচ্ছে মূল চরিত্র এবং সে হচ্ছে নায়িকা। এত বড় সাহস সংস্কৃত নাটকে, এ তো মানে আজকে করতে গেলেও মানুষ দুবার ভাবে, আমাদের কতদিন আগে সেটা করা হয়ে গেছে। আজ আমি মৃচ্ছাকটি করবো, সেই জন্য তাই করেছি। আচ্ছা, একটা জিনিস তো এবার আপনার প্রথম উত্তরটা মিলিয়ে নিন। মৃচ্ছকটিক একটি অসামান্য সাহিত্য। নাটক বলে কি সাহিত্য হবে না? শেক্সপিয়ারের প্রত্যেকটা নাটকই তো হচ্ছে কাব্য, কাব্য এবং কাব্য। রবি ঠাকুর তো তাই। এবার আমি ইয়েও করেছি, জাঁ-পল সার্ত্রের নেক্রাসফ করেছি ওসামা নাম দিয়ে, কামুর নাটক করেছি, ক্যালিগুলা, রতন কুমার দাসের লেখা। এ তো অসামান্য সাহিত্য, নাটক হিসেবেই সাহিত্য। ওথেলো করেছেন আপনি, একেবারে ওথেলো করেছি। হ্যাঁ, এগুলো তো বলার কিছু নেই। যে একটা গৌতম দা, মৌলিক নাটক সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যায় নাকি এতে? আমার যে সমস্যাটার কথা মনে হয়, মানে আমাদের বাংলায় সে সমস্যাটা হচ্ছে, যারা মৌলিক নাটক লেখেন এবং মৌলিক নাটক তো কম সত্যি, সেই জন্য দেখবে বিভিন্ন থিয়েটার দল নাটক খুঁজে বেড়ায়। সেরকম আমিও খুঁজে বেরিয়েছি, আজও খুঁজে বেড়াই। তা যখন আমার মনের মতো যখন পাই না, তখন আমি সাহিত্যের কাছে যাই। এটা হচ্ছে আর একটা কারণ, যে আমি ওখান থেকে নাটকীয়তা খোঁজার চেষ্টা করি, যেহেতু আমি নিজে নাটক লিখতে পারি না। আর কেন মৌলিক নাটক কম, সেটা তো ভারতবর্ষে বরাবরই নাটক অন্য সাহিত্যের অন্য ফর্ম থেকে নাটক তো বরাবরই সংখ্যায় কম। এটা ভারতবর্ষ, গান বেশি, কবিতা বেশি। রবি ঠাকুর দেখুন না, কত নাটক লিখেছেন, কিন্তু সেই তুলনায় গান কি লিখেছেন, সেই তুলনায় উপন্যাস কি লিখেছেন, ছোট গল্প কি লিখেছেন, অনেক বেশি। এটা আমাদের একটা বাংলা বা ভারতীয়দের ধরন, নাটক একটু কম লেখা হয়। এইবারে আপনার প্রশ্নটা কি ছিল? মৌলিক নাটক। এবারে আমি মৌলিক নাটক বলে যেগুলোকে পড়ছি, অনেক সময় আমার মনে হয় সেগুলো আমাকে সেরকম করে নাড়া দেয়নি বলেই করিনি, আর কি করতে পারিনি। আবার রবি ঠাকুরের নাটক দেখার হয়তো আমি একটা দুটো করেছি, যেমন লক্ষ্মীর পরীক্ষা করেছি, লক্ষ্মীর পরীক্ষা আমাদের দলের নাটক করেছি। আর রবি ঠাকুরের কবিতা নিয়ে অনেক নাটকীয় উপস্থাপনা করেছি, যেমন নানা রঙের, হ্যাঁ, হাস্য কৌতুক নিয়ে করেছি। কিন্তু রবি ঠাকুরের একটা নাটকে আমি অভিনয় করেছি, বিসর্জনে,
দুবার করেছি। একটা হচ্ছে হর ভট্টাচার্য আমার প্রথম যে নির্দেশক, যিনি নাট্যকারও, তার ওখানে করেছি, তখন জয় সিংহের অভিনয় করেছিলাম। আবার বহু বছর পরে এই সুমন, আমার বন্ধু লাল সুমন মুখোপাধ্যায়, তার নির্দেশনায় বিসর্জনে রঘুপতির অভিনয় করেছিলাম। তো এটা অভিনয় করেছি। এবারে আমার নিজের কথা হচ্ছে, রবি ঠাকুরের নাটক দেখার চেষ্টা করেছি অনেকবার। সৌমিত্র দেখতে পেয়েছিলেন সেই সময়, তার সময়কে ঘিরে। আমি এখনো, আমি যেটুকু দেখতে পেয়েছি সেইটুকু থেকে আমি এখনো তেমন সাহস পাইনি যাতে রবি ঠাকুর করতে পারি। হয়তো ভবিষ্যতে পারবো, যেমন লক্ষ্মীর পরীক্ষা করতে পেরেছি। তো এই পরবর্তী পরবর্তী কোনো সাহিত্য থেকে নাটক করবার কোনো পরিকল্পনা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আছে, কাজও শুরু করেছি আমি। আবার দস্তয়েভস্কি নিয়ে কাজ করব, ফিওদর দস্তয়েভস্কির লেখা নিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেটা আপনি দ্য জেন্টল স্পিরিট করেছিলেন আগে, মরমিয়া মন। হ্যাঁ, ওটা না, আবার অন্য 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 লেখা নিয়ে, অন্য লেখা নিয়ে করবো, অন্য সাহিত্য এবং নিয়ে। সেটাও সেটা নাটকের স্ক্রিপ্টের ব্যাপারটা আসবে নিশ্চয়ই, এইরকম আসবে না। মানে আমি বলতে চাইছি একক অভিনয় যেটা মেঘনাদ বধ কাব্যে ছিল সেরকম না না না, কোনোটাই একরকম হবে না, সবই অন্যরকম হবে, প্রত্যেকটা নাটকই আলাদা হবে। এক্সপেরিমেন্টের। এবার আমার একদম, আমরা তো অনুষ্ঠানের সময়ও শেষ হয়েছে, একটাই লাস্ট প্রশ্ন, সেটা হয়তো শুধু সাহিত্যের সঙ্গে সম্পর্ক নেই নাটকের। আমরা এখন করোনা পর্বে আছি, কতদিন থাকবো আমরা জানি না। তো এইরকম অবস্থায় নাটকের কাজকর্ম কিভাবে হতে পারে? এই অবস্থায় এই যে আমি যেরকম এরকম করে করছি, সাহিত্য পড়ছি, নাটক পড়ছি, নিজের চর্চা করছি, সবটাই কিন্তু একা একার চর্চা। আর আমার স্ত্রী আছেন আমার সঙ্গে, যিনি অভিনেত্রী, যে যিনি নকশিকাথার মাঠে একক অভিনয় করেন, অসামান্য অভিনেত্রী, স্ত্রী বলে বলছি না, এবং আমার দলের দুটি, তার সঙ্গে মিলেমিশে রিহার্সাল করি, মিলেমিশে সাহিত্য থেকে, মানে গল্প থেকে নাটকীয়তা খুঁজে বার করার চেষ্টা করি, পারফর্ম করে করে। এইটুকু পারি ঘরের ভেতরে করতে, বাইরে তো করতে পারছি না। তো যেগুলো পারি সেগুলো সারাদিনই করি। কিন্তু আপনি কিন্তু অন্য নাটকের রেওয়াজ দলের করি, দলের নাটক, মুভমেন্ট করি, নানা ধরনের সব করি সারাদিন। মানে এইভাবে বেঁচে থাকার চেষ্টা করছি, ভবিষ্যতের জন্য একটুখানি শক্তি সঞ্চয় করে রাখছি, যদি ভবিষ্যতে তো করতেই হবে আবার, যদি অবশ্য পৃথিবী পাল্টায় আবার। ঠিক ঠিক, আমাদের সেই কামনা নিশ্চয়ই করব। আর অনেক অনেক কথা ছিল, আমরা ভালো আমি লাগলো অনেক, গৌতম। অনেক কথা বলেওছি, এত কথা বলতে বলতে চাই না, এই হয় ঠিক বলে ঠিক এইসব এখন একটুখানি ইন্টারাকশন হচ্ছে, আর তো কোনো উপায় নেই এই ডিজিটাল মাধ্যম ছাড়া, সেই জন্য এবং এই আর কি। একটা সুবিধে কি, এটা থেকে যায়, এটা এটা আর্কাইভের মতো থেকে যায়, এটা এটা পরবর্তীকালে আরো আরো লোকজন দেখবেন এবং সেখান থেকে এই কি জানি কত কি দেখবে, সবাইকে তো নিজের মতো করেই বুঝতে হয়। হ্যাঁ, আসলে বোঝার বোঝার ক্ষেত্রে না এই সূত্রগুলো একটু আমরা খেই পেয়ে যাই। আপনাদের এই আজকের যে আলোচনা হলো, আপনারা এটা দেখতে 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 আপনারা যারা নাটক নিয়ে চর্চা করবেন, সাহিত্য নিয়ে চর্চা করবেন, তারা নানান সূত্র পেয়ে যাবেন। প্রথম তো ভালো থাকবেন। আবারও একদম। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও কখনো দেখা হবে, কথা হবে। অনেক অনেক শুভরাত্রি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, দেখা হবে। আচ্ছা, শুভরাত্রি। আসছি তাহলে আপনি। হ্যাঁ।